গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 24 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের ওপর থেকে 23টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। এবং প্রত্যেককে বলছি, ক্লাসের শুরুতে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে অবশ্যই বাড়িতে প্রতিটা অঙ্ক ক্লাস শেষ হওয়ার পর 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এবং প্রথম দিকে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলোর অঙ্কগুলোও কিন্তু বাড়িতে অবশ্যই রিভিশন করবে। দরকার করলে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখবে। শুরু করছি তার আজকে 24 নম্বর ম্যাথের ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, ভাজক ভাগফলের 25 গুণ, অবশিষ্টের 5 গুণ, যদি ভাগফল 16 হয় ভাজ্য কত হবে? তো ভালো কোশ্চেন। এখানে ছোটবেলায় আমরা একটা রিলেশন পড়েছিলাম। আমরা পড়েছিলাম ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো অনেকের কনফিউশন হতে পারে যে কোনটাকে ভাজ্য কোনটাকে ভাজক বলে। তো তাদের কনফিউশনটা একবার দূর করার জন্য এখানে আমি লিখছি, ভাজক যেটা দিয়ে ভাগ করতে হয়, যেটাকে ভাগ করা হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় ভাজ্য। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যেটা বার হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ভাগফল। আর নিচে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাকে বলা হয় রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ বলা হয়। তো এই সূত্রটা মনে রাখবে, ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এবার এখানে কোশ্চেনের দিকে খেয়াল করো। কোশ্চেনে দেখো বলে দিয়েছে ভাগফল কত। ভাগফল বলে দিয়েছে দেখো 16 বলে দিয়েছে ভাগফল। এবার এখানে দেখো বলেছে যে ভাজক ভাগফলের কত গুণ? 25 গুণ। তাহলে ভাজক কত তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, যেহেতু ভাগফল দেওয়া আছে, ভাগফল 16, তো ভাগফলের 25 গুণ কি? ভাগফলের 25 গুণ হলো ভাজক। এবং বলেছে যে ভাজক হলো অবশিষ্টের কি? অবশিষ্টের 5 গুণ। তো অবশিষ্ট মানে ভাগশেষ, অবশিষ্টের 5 গুণ সমান কি বলে দিয়েছে? বলেছে সেটা ভাজক। এবং ভাজকের মান তুমি এখানে এক্ষুনি পেয়ে গেলে কত? 16 ইন্টু 25। গুণ করার কোনো দরকার নেই, গুণ করে অ্যান্সার বার করতে গেলে টাইম টেকেন হয়ে যাবে, যেহেতু পরবর্তীতে কাটাকুটি হবে সেই কারণে এখানে গুণ করার কোনো দরকার নেই। তো এখান থেকে অবশিষ্ট ইন্টু 5 সমান ভাজক কত? ভাজকের ভ্যালু এখানে বসিয়ে দাও, 16 ইন্টু 25। 5 দিয়ে কাটলে 5 5 25। তো এখান থেকে অবশিষ্টের মান পেয়ে গেলে কত? অবশিষ্টের মান পেয়ে গেলে 5 লং কত? 80। এবার দেখো তোমার কাছে ভাগফলের মান আছে, ভাজকের মান আছে, অবশিষ্টেরও মান আছে, তাহলে ভাজ্য কত আমরা ইজিলি বার করতে পারবো এই সূত্র অনুসারে। তো ভাজক কত? ভাজক হলো 16 ইন্টু 25, এখানে লিখছি। তার সাথে গুণ হবে কত? ভাগফল, অর্থাৎ 16 ভাগফল বলাই আছে। এবং ভাগশেষ কত? ভাগশেষ হলো 80। এবার এখানে কষ্ট করে একটু গুণ করে নিতে হবে। তো 16 আর 16 গুণ করলে মানে 16 স্কয়ার হচ্ছে, 16 স্কয়ার সমান কত? 256। তার সাথে 25 গুণ প্লাস কত হচ্ছে? প্লাস হচ্ছে 80। তো 256-র সাথে এখানে 25 গুণ করো। আচ্ছা, 256-র সাথে 25 গুণ করা থেকে এটাকে যদি আমি ভাঙি এখানে, তাহলে সহজে তোমরা এটাকে রিলেট করতে পারবে। 256-কে আমি দুটো ভাঙে ভাঙছি, 250 প্লাস 6। তো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমাদের এক্সাম হলে গিয়ে কাজে লাগবে, যাতে করে মুখোমুখি তোমরা গুণ করতে পারো। তোমাদের ফার্স্ট দিনের ক্লাসেই কিন্তু বলেছি, বা প্রত্যেক দিনই বলা হয় যখনই প্রসঙ্গ আসে, যে 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ করতে হবে, 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে, আর 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার কিন্তু মুখস্থ করতে হবে, যেটা এখনই দেখো এই গুণ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে 250 আর এখানে আছে 25, তো আমি এখানে জিরোটা বাদ দিচ্ছি। তো 25, এই 25 গুণ করলে কত হয়? 25-এর স্কয়ার। 25-এর স্কয়ার আমরা পড়ে এসেছি কত? 625, আর জিরো পড়েছিল, জিরোটা এখানে লিখলাম। এবার এর সাথে 6 আর 25 গুণ করো, 6 25 গুণ করলে কত হয়? 150। এর সাথে যোগ করো কত? এর সাথে যোগ করো 80। তো
তো এই তিনটে সংখ্যা এখান থেকে যোগ করলে অ্যান্সার পেয়ে যাব। এখান থেকে হচ্ছে 0, 8, 5, 13 আর 5 হবে 18, 8 হাতে 1, 1, 1, 2 আর 2 হবে কত 4 আর এখানে 6 থাকলো 6, 4, 8, 0 আছে দেখো অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই যে টেকনিকটা দেখালাম যোগ করার বা গুণ করার, এই টেকনিক তোমরা এক্সাম হলেও কিন্তু অ্যাপ্লাই করবে, অথবা যদি অ্যাপ্লাই না করতে পারো তাহলে সচরাচর যেমন ভাবে গুণ করতে হয় 256 সাথে 25 গুণ করতে হয় যেভাবে, সেভাবে গুণ করবে, তো সেটা একটু টাইম টেকেন হয়ে যাবে। প্রথম প্রথম মনে হতে পারে যে এই যে ভেঙে নিচ্ছি, এই লাইনটা লেখার কোনোই দরকার নেই, এটা কিন্তু মনে মনে আমরা করে নেব। তো প্রথম প্রথম একটু টাফ মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিসের সাথে সাথে এই গুণগুলো তোমরা উইদিন 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। চলে আসো পরের কোশ্চেনে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে? তো 4, 6, 8, 12 আর 16 দিয়ে ভাগ করলে বলেছে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তো এই যে সংখ্যাগুলো আছে এদের লসাগু করতে হবে। তো এখানে আমি দুটো জিনিস দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ফার্স্টে আগে বলে নিই, যদি ধরো এই যে 4 সংখ্যাটা 4-এর কোনো মাল্টিপিল আছে, 4-এর কোনো গুণিতক আছে, তো লসাগু করার সময় আমি 4টাকে বেকার লিখবো না। যেমন এখানে 4-এর মাল্টিপিল আমি দেখতে পাচ্ছি 12 আছে, 16 আছে, তো 4 আমি এখান থেকে অ্যাভয়েড করব। একইভাবে 6-এর মাল্টিপিল 12 আছে, তো 6কেও অ্যাভয়েড করব। 8-এর মাল্টিপিল দেখো আছে 16, তো 8টাকেও আমি এখান থেকে অ্যাভয়েড করব। তো শুধুমাত্র আমি যদি বলি এই 5টা সংখ্যার লসাগু কি, তো শুধুমাত্র আমি যদি 12 আর 16-র লসাগুটা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে দেখো, এখান থেকে 4 দিয়ে 3 4 12, 4 4 16, তাহলে এখান থেকে এলসিএম কত পাচ্ছি, লসাগু কত পাচ্ছি? লসাগু পাচ্ছি দেখো 4 ইন্টু 3 ইন্টু 4, তো 4 4 16, 3 16 কত 48। এবার বিশ্বাস না হলে আমি এখান থেকে 5টা সংখ্যারই লসাগু করে দেখাচ্ছি, দেখো সেম আসছে কিনা। তো এখান থেকে 2 দিয়ে ভাঙো, 2 2 4, 3 2 6, 4 2 8, 6 2 12, 8 2 16, তারপর আবার 2 দিয়ে আছে, 2 1 2, 3 2 2 4, 3 2 6, 4 2 8, আবার 2 দিয়ে যাবে, তো এখান থেকে 1 থাকলো, এখানে 3, এখানে 1, এখানে 3, এখানে 2, এবার যাচ্ছে কত দিয়ে 3 দিয়ে, তো এখান থেকে থাকছে 1 1 1 1 এবং 2। তাহলে এলসিএম কি হলো, লসাগু, এখানে 4টে 2 এর গুণফল 1 2 3 4 আর একটা 3, তো গুণ করো 3 2 6, 6 2 12, 12 2 24, 24 2 কত 48। তো এই যে টেকনিকটা দেখালাম এটা কিন্তু তোমাদের টাইম সেভিং করবে। দেখতেই পাচ্ছ এই লাস্টে যে লসাগুটা করলাম 5টা সংখ্যা দিয়ে, এটা কিন্তু লসাগুটা করতে প্রায় 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগলো, কিন্তু আমি যদি এখান থেকে টেকনিক্যালি বা লজিক্যালি যদি আমি জিনিসটা ভেবে নিয়ে লসাগুটা করি তাহলে অনেক কম টাইম লাগবে। তো এই সমস্ত ছোট ছোট টিপস এক্সাম হলে মাথায় রাখবে। তো এখান থেকে লসাগু কত চলে আসলো, লসাগু চলে আসলো 48। অপশন বি যারা মার্কিং করবে অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন ভুল হবে, এখানে ভালোভাবে খেয়াল করো, বলেছে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তো 2 যদি অবশিষ্ট থাকে প্রত্যেক ক্ষেত্রে, 48 হলে কি হবে, সেটা কিন্তু অবশিষ্ট থাকবে না, রিমাইন্ডার কিন্তু 0 হবে। যেহেতু 2 অবশিষ্ট থাকবে প্রত্যেক ক্ষেত্রে, এর সাথে 2 যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে 50। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো একদম ইজি কোশ্চেন, সরল। এই টাইপের সরল কিন্তু তোমরা এক্সাম হলে গিয়েও পাবে, এবং তোমরা জানো যে এক্সামে 30টা ম্যাথের কোশ্চেন থাকবে। 30টা ম্যাথের কোশ্চেন কিন্তু হার্ড কখনোই থাকবে না, মডারেট লেভেলের 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, এবং বাদ বাকি কিন্তু ইজি লেভেলের কোশ্চেন থাকবে, এবং এই টাইপের সরলও পাবে। তো যাই হোক, এই টাইপের সরল খাতায় পাতানোর কোনো দরকার নেই, রাফে একদমই পাতাবে না, মুখোমুখি সলভ করবে। যেমন এখানে সলভ করছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো +3 -3 এখান থেকে কেটে গেল। এখানে আছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -6, এবং ফার্স্ট ব্র্যাকেট থেকে যখন বেরোবে তার আগে কিন্তু মাইনাস আছে, তো -6 আর এই মাইনাস গুণ হয়ে যাবে +6। তো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলো 3 + 6 যোগ করলে কত পাচ্ছ 9। তো 9 ভ্যালুটা পেয়ে গেলে কোন পর্যন্ত, সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত পেয়ে গেলে। এবার চলে আসো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে দেখো 4 মাইনাস, যেটা পেয়েছি কি, সেটা হলো +9, তো মাইনাস আর প্লাস গুণে হয়ে যাবে মাইনাস, তো 4 - 9 পেয়ে গেলাম। কোথায়, সেটা পেয়ে গেলাম থার্ড ব্র্যাকেটের ভ্যালু। তো থার্ড ব্র্যাকেটের ভ্যালু যোগ বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি -5। তারপরে দেখো একদম বাইরে আছে 5 মাইনাস থার্ড ব্র্যাকেটের যে ভ্যালুটা, তো -5 - 5 হয়ে যাবে কি +5, তো 5 আর 5 যোগ করলে হবে কত 10। অপশন নাম্বার এ এর কিন্তু
সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 3, x এর মান কত? তো এর একটা বেসিক পদ্ধতি আছে এবং আরেকটা সব থেকে বেস্ট পদ্ধতি, সেটা পরে বলছি, আগে ফার্স্টে বেসিক পদ্ধতিটা দেখাই, কারণ বেসিকটা জানা কিন্তু অবশ্যই দরকার, কারণ এই টাইপের ইকুয়েশন অনেক সময় তোমাদের অ্যারিথমেটিকের যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যেও চলে আসতে পারে। তো এখান থেকে দেখো আমি সংখ্যাটা পাতিয়ে নিই, 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে এখানে 3। এবার এখান থেকে দেখো আমি এটাকে ভাঙছি, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 3। এবার এখান থেকে দেখো, এখান থেকে এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 এটাকে আমি ভেঙে লিখতে পারি, যেহেতু আমরা পড়ে এসেছি যে এর পাওয়ার x প্লাস ওয়াই, এটাকে আমি বলতে পারি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার ওয়াই। তো সেইভাবে আমি এখানে ভাঙছি 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু কত হচ্ছে 2 এর স্কোয়ার। এই লাইনগুলো তোমরা স্কিপও করতে পারো, যদি প্র্যাকটিস লেভেল থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো এই লাইনগুলোকে। তো এখান থেকে আমি ডাইরেক্ট কমন নিচ্ছি, 2 টু দি পাওয়ার x প্লাস 2 কে কমন নিলে থাকছে কত 2 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস এখানে কিছু নেই মানে 1 থাকছে, ইকুয়াল টু কত হচ্ছে 3। এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু কত হচ্ছে 4 থেকে 1 বাদ গেলে 3 ইকুয়াল টু 3। তো 3 আর 3 এখান থেকে কেটে গেল, অর্থাৎ 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান এখানে থাকছে কত 1। 1 কে সরিয়ে আমি এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ এখান থেকে আমি যদি পাওয়ারগুলোকে এখান থেকে কম্পেয়ার করি তাহলে x প্লাস 2 এর ভ্যালু কত হবে 0, x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে -2। তো দেখো এটা আছে অপশন ডি তে, তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। এবার এখানে এত কিছু না করে এটা বেসিক পদ্ধতি, এইটা সলভ করতে গেলেই কিন্তু তোমাদের কমপক্ষে 10 থেকে 15 সেকেন্ড টাইম লেগে যাবে বা 20 সেকেন্ড টাইম লেগে যাবে। তো এখান থেকে সব থেকে বেস্ট পদ্ধতি, এর শর্ট পদ্ধতি যেটা, সেটা হলো অপশন টেস্ট। অপশন টেস্ট বেস্ট পদ্ধতি। কেন বেস্ট পদ্ধতি এখানে দেখে নাও, যে 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2, এর ভ্যালু আমার এখানে আনতে হবে কত 3, মানে x এর ভ্যালু এমন একটা জিনিস পুট করব যাতে করে এই দুটোর বিয়োগফল আমার যেন 3 আসে। তো আমি যদি ফার্স্টে x এর ভ্যালু 0 বসাই, তাহলে x এর ভ্যালু 0 বসালে কি হচ্ছে, এখানে 0 বসালে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 এর স্কোয়ার। তো 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হবে 16, আর 2 এর স্কোয়ার মানে হবে কত 4, তাহলে এখান থেকে হচ্ছে কত 12। তো x এর ভ্যালু 0 বসালে অ্যান্সার আসছে না। x এর পাওয়ার আমি 2 বসিয়ে দেখি, 2 বসালে কত হচ্ছে 4 আর 2 6, 2 টু দি পাওয়ার কত 6 মাইনাস 2 টু দি পাওয়ার কত 4। তো 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর 2 টু দি পাওয়ার 4 মানে হবে 16। তো 64 এর থেকে 16 বাদ দিলে হবে কত 48, 3 আসছে না, তো এটাও হবে না। x টু দি পাওয়ার x এর পাওয়ার -1 বসিয়ে দেখি, x এর পাওয়ার যদি -1 বসাই তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে 2 এর পাওয়ার 3, আর এখানে হচ্ছে 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 এর পাওয়ার 3 মানে কত 8, 2 এর পাওয়ার 1 মানে 2, তো 8 এর থেকে 2 বাদ গেলে 6, তো এটাও কিন্তু অ্যান্সার আসছে না। অপশন নাম্বার ডি তে আছে দেখো x এর ভ্যালু -2, তো x এর ভ্যালু -2 এখানে বসাবো, বসালে এখান থেকে পাচ্ছি 2 এর পাওয়ার কত 2, আর এখানে 2 এর পাওয়ার কত হচ্ছে 0, তাহলে 2 এর স্কয়ার মানে 4, আর 2 এর পাওয়ার 0 মানে কি, 2 এর পাওয়ার 0 মানে বা কোনো সংখ্যার পাওয়ার 0 মানে তার ভ্যালু একই হয়। তো 4 এর থেকে 1 বাদ গেলে হচ্ছে 3, অর্থাৎ x এর ভ্যালু 2 এর জন্য এই সমীকরণটা কিন্তু কি হচ্ছে, এই সমীকরণটা স্যাটিসফাই করছে। তো অ্যান্সার কি হবে অপশন নাম্বার ডি। তো এগুলো মুখোমুখি করতে হবে, খাতায় এইভাবে সলভ করলে করার কোনো দরকার নেই। প্র্যাকটিস লেভেলটা এমনভাবে নিয়ে যেতে হবে যাতে করে তোমরা মুখোমুখি সলভ করতে পারো, যে যদি 0 বসে তাহলে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 16 আসছে, আর এদিকে 2 এর পাওয়ার এখানে 2 আসে মানে 4 আসছে, তো 16 থেকে 4 বাদ দিলে কখনো 3 আসবে না। এইভাবে মুখোমুখি করতে হবে, মুখোমুখি করে সলভ করতে হবে। তো চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো
দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই কিন্তু প্রত্যেকটা এক্সাম, যে সমস্ত এক্সামে তোমরা নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস এখানে চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে। এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের এই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করবে, তাহলেই তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে, কেউ কিন্তু কল করবে না। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা যে চ্যানেলে এখন ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, ইংলিশের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের চলছে আমাদেরই নতুন একটা চ্যানেল, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল, সেই কারণে এই চ্যানেলের লিঙ্ক তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, যেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখানে যে ক্লাসগুলো রেগুলার বেসিসে চলছে সেই ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে অ্যাটেন্ড করতে পারবে। তবে যেহেতু নতুন চ্যানেল, প্রত্যেককে বলবো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। একটি লাইব্রেরিতে রবিবার গড়ে 510 জন আসে। রবিবারে কতজন আসে? গড়ে 510 জন করে, এবং অন্য দিনগুলোতে গড়ে 240 জন করে আসে। তবে রবিবার দিয়ে কোনো মাসের যদি শুরু হয় এবং মাসটা যদি 30 দিনের হয়, তাহলে সেই মাসে প্রতিদিন গড়ে কতজন আসে? তো এখান থেকে ফার্স্টে দেখো, রবিবার দিয়ে যদি মাসের দিন শুরু হয়, তাহলে রবিবার আমি শুরু করছি 1 তারিখ দিয়ে, 1 তারিখ দিয়ে মাসটা শুরু, সেটাই এখানে কোশ্চেনে বলেছে। তাহলে পরবর্তী রবিবার কত তারিখ হবে? তো এর সাথে 7 যোগ করো, একের সাথে 7 যোগ করলে হবে 8 তারিখ। একইভাবে এর সাথে 7 যোগ করো, 8 আর 7 15 তারিখ, এটাও কিন্তু রবিবার। 15-র সাথে 7 যোগ করো 22 তারিখ, এটাও রবিবার। 22-এর সাথে 7 যোগ করো 29 তারিখ, এটাও কিন্তু রবিবার। যেহেতু 1 তারিখ রবিবার, তাহলে পরের দিন কি হবে? পরের দিন হবে সোমবার, অর্থাৎ 2 তারিখ হবে সোমবার। 2-এর সাথে 7 যোগ করো, 7 যোগ করলে হবে কত? 9 তারিখ হবে সোমবার। 9-এর সাথে 7 যোগ করলে 16 তারিখ হবে সোমবার। 16-র সাথে 7 যোগ করলে 23 তারিখ হবে সোমবার। 23-এর সাথে 7 যোগ করলে 30 তারিখ হবে সোমবার। অর্থাৎ এই যে 30 দিনের মাস, এই 30 দিনের মাসে রবিবার কটা আছে? রবিবার আছে 5টা। সোমবারও কটা আছে? সোমবারও আছে কিন্তু 5টা। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তো এবার এখানে দেখো বলেছে যে রবিবারে গড়ে 510 জন করে আসে। তো 510 জন করে যদি আসে, তাহলে রবিবারে 5টা রবিবারে মোট কতজন আসবে? 510 ইন্টু 5 জন। একইভাবে অন্য দিনগুলোতে কি বলেছে? অন্য দিনগুলোতে 240 জন আসে। তো অন্য দিন কটা? 5টা রবিবার যদি 30 দিনের মধ্যে 5টা রবিবার হয়ে যায়, তাহলে বাকি দিন কটা? তো 30-এর থেকে 5 বিয়োগ করে দাও, বাকি দিনের সংখ্যা কত? 25 দিন। এবং সেই 25 দিনে প্রত্যেক দিন গড়ে কতজন করে আসে? 240 জন। তাহলে মোট কতজন আসে? সেই 25-এর সাথে 240 গুণ করলে মোট পেয়ে যাবে। এবার এই মাসে টোটাল কতজন এসছে, আমি যদি এই দুটো সংখ্যাকে যোগ করে দিই, যোগ করে দিলে পেয়ে যাব এই মাসে মোট কতজন এসছে, এবং টোটাল মাসের দিন সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে প্রতিদিন গড়ে কতজন এসছে সেটা আমি এখান থেকে পেয়ে যাব। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো, বলবো ক্লাসের শেষে ভিডিওটা আরো একবার রিমাইন্ড করে দেখতে, তাহলে বুঝতে পারবে। তবুও যদি ডাউট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তী একটা ডাউট সেশন ডেকে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবার এখান থেকে কি করতে হবে? কিছুই না, ক্যালকুলেশন করো। এখানে
এখানে 0, 5 একে 5, 5 5 কত 25, আর এখান থেকে আসছে কত 25 ইন্টু 24 মানে 240 বাই নিচে কত 30। এখান থেকে এখানে লিখছি, এখানে 2550 প্লাস 25 আর 240 কিভাবে গুণ করছি সেটা এখান থেকে দেখতে পারো। আচ্ছা, গুণ করার আগে এখান থেকে দেখো, গুণ না করলেও তোমরা এখান থেকে সহজে অ্যান্সার বার করতে পারতে। এই জায়গা থেকে এখান থেকে সহজে বার করতে পারতে কিভাবে, এখান থেকেই দেখাচ্ছি, এই লাইনটা করার দরকারই নেই। এই লাইনটা করার দরকার নেই। এখান থেকে দেখো 510 ইন্টু 5 বাই 30, আর এখানে 30 থেকে 5 বাদ দিলে 25 ইন্টু কত 240 বাই কত 30। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 8 24, 0 0 কেটে গেল, এখানে 3 দিয়ে কাটো, 3 17 কত 3 17 51, 5 17 কত 5 17 85, আর 8 25 কত 8 25 হবে 200, 200 যোগ করে দাও 285। অ্যান্সার হবে অপশন নাম্বার এ 285 এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। 6200 টাকা এত এত অনুপাতে 3 ভাগ করলে সবচেয়ে বেশি ভাগের অর্থের পরিমাণ কত? তো প্রথমে এইগুলোকে আমরা নর্মাল রেশিওতে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, নিচে যে সংখ্যাগুলো আছে মানে হরে যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু, মানে 2 3 5, তো 2 3 5 এর লসাগু কি হবে, এলসিএম কি হবে, তো এদের এলসিএম হবে এদেরই গুণফল 2 ইন্টু 3 ইন্টু 5, তো 5 আর 2 গুণ করলে 10, তো 3 এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে 30, তো 30 হবে লসাগু। তো হাফের সাথে 30 গুণ করো, 1 3 এর সাথে 30 গুণ করো, আর এখানে 1 5 এর সাথেও 30 গুণ করো। কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 15, 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5 6 30, অর্থাৎ রেশিও কি পাচ্ছ 15:10:6 রেশিও পেয়ে গেলে। বলছে এখানে কি এই 3 ভাগের মধ্যে সবচেয়ে বেশি ভাগের অর্থের পরিমাণ কত, তো সব থেকে বেশি ভাগ কোনটা, সব থেকে বেশি ভাগ হলো 15। তো এখান থেকে অর্থের ভাগ বার করো, তো টোটাল অর্থ কত 6200, তো 15 বাই এখানে 3টে রেশিও যোগ করো, 15 আর 10 25, 25 আর 6 যোগ করলে কত হচ্ছে 31, তো 15 বাই 31, 31 দিয়ে কাটলে হবে 31 দুগুণ 62, এখানে হবে 15 দুগুণ 30, তো 3000 টাকা অ্যান্সার আসছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন সংখ্যার 80% এর সঙ্গে 80 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়? তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা x, তো সংখ্যা x এর 80% হলো এই সংখ্যাটা, তার সঙ্গে আমি যদি 80 যোগ করি তাহলে কি হবে, তাহলে আমি সেই সংখ্যাটা পাবো। তাহলে সংখ্যাটা কত সেটা এখানে বার করতে বলেছে। তো এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসি, তার আগে এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে হবে 4 20 80, 5 20 100, তো এখানে 4x/5, এখানে x এদিকে চলে আসলে -x ইকুয়াল টু 80 এদিকে চলে গেলে -80, এখান থেকে লসাগু করলে এখান থেকে পাবে 4x মাইনাস হবে কত 5x ইকুয়াল টু -80, এখান থেকে পাচ্ছ -x/5 সমান কত, -x/5 সমান -80, তো মাইনাস মাইনাস কেটে গেল, x এর ভ্যালু কি হবে 5 ইন্টু 80, অ্যান্সার হবে কত 400, যেটা আছে অপশন সি তে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের 25% লাভ হলে লাভের হার কত সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে ভালোভাবে খেয়াল করে, এখানে বলেছে যে বিক্রয় মূল্যের ওপর 25% লাভ হচ্ছে, তো আমি এখান থেকে ধরে নিই সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিচ্ছি। বিক্রয় মূল্যের ওপর যদি 20% লাভ হয় তাহলে অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে কত, তো বিক্রয় মূল্য 100 টাকা, তার 25% প্রফিট হয়েছে, তাহলে প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে 25 টাকা। জাস্ট ভেঙে দেখালাম, যারা
নিউ স্টুডেন্ট, একদম সেই কারণেই ভেঙে দেখালাম, নাহলে ডাইরেক্ট আমি 25 টাকা এখানে লিখতে পারতাম। এবার এখানে দেখো বিক্রি করেছি 100 টাকায়, আমার বিক্রি করার ফলে লাভ হয়েছে 75 টাকা, তাহলে আমার কেনা পড়েছিল কত, কস্ট প্রাইস কত। তো কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে প্রফিটটাকে বিয়োগ করে দাও। তো 100 থেকে 25 বিয়োগ করে দিলে হবে 75 টাকা। মানে জিনিসটা যদি আমি 75 টাকায় কিনতাম, 100 টাকায় যদি বিক্রি করতাম, তাহলে আমি বলতাম যে আমার লাভ হয়েছে 25 টাকা। তো সেটাই এখানকার লজিক। এবার বলেছে লাভের হার কত। যখনই বলবে লাভের হার বা প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট, সেটা সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হবে। তো কস্ট প্রাইস কত, 75 টাকা, কত টাকা লাভ হয়েছে 25 টাকা, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 25 দিয়ে কাটলে 3 25 75। তো 100/3 মানে 33, 33.1/3 মানে 33.33%। অপশন ডিতে আছে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি একটি পণ্য 80 টাকায় কিনে তার ধার্য মূল্য 120 টাকা লিখে দেয়। এরপর সে ধার্য মূল্যের ওপর কি করেছে, 40% ছাড়ে পণ্যটা বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির হার কত, সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে দেখো এক ব্যক্তি জিনিসটা কিনেছে কত, 80 টাকায় জিনিসটা কিনেছে, কিনে তার মার্কেট প্রাইস, ধার্য মূল্যকে ইংলিশে বলা হয় কি, এমপি মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইস কত করেছে, 120 টাকা মার্কেট প্রাইস করেছে। তো 120 টাকা যখন মার্কেট প্রাইস ছিল, তার উপরে সে 40% ছাড় দিয়েছে। তো 40% যদি ছাড় দেয়, 100%-এর মধ্যে 40% ছাড় দিলে সে বিক্রি করেছে কত পার্সেন্ট দামে, 60% দামে বিক্রি করেছে। তো এখান থেকে যেটা পাবে সেটা হলো সেলিং প্রাইস। তো 60% 60/100, এখান থেকে 0 0 কেটে গেল, 6-12 72 টাকায় সে জিনিসটা বিক্রি করেছে। এবার এখানে বলছে তার লাভ বা ক্ষতির হার কত। তাহলে এখানে দেখো সে কিনেছিল কত, কস্ট প্রাইস কত, কোশ্চেনেই বলা আছে 80 টাকা, বিক্রি করেছে কত, 72 টাকা। তো মানে 80 টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছে, অর্থাৎ লস হয়েছে কত টাকা, লস হয়েছে 80 টাকা থেকে 72 টাকা বিয়োগ করে দাও, 8 টাকা লস হয়েছে। তাহলে লস পার্সেন্টেজ কত। তো লস পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ এক্ষুনি বললাম সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করতে হয়, যদি বলা না থাকে। যদি কোশ্চেনে বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর লস পার্সেন্টেজ বার করো বা বিক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ বার করো, তখন সেটা করবে। যদি না বলা থাকে, সবসময় সেটা হবে কস্ট প্রাইসের উপর। তো কস্ট প্রাইস 80 টাকা, লস হয়েছে 8 টাকা, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 8 দিয়ে কাটো, 8 10 কে 80, 0 0 কেটে গেল, কত পার্সেন্ট লস হয়েছে, 10% লস হয়েছে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন মূলধন বার্ষিক 3.13% সরল সুদের হারে 5 বছরে 7,000 টাকায় পরিণত হয়। সরল সুদের হারে 5 বছরে কি বলেছে, 7,000 টাকায় পরিণত হয়। সেটা কোন মূলধন, কত মূলধন। তো এখানে দেখো, এখানে 3.13% হারে কি হচ্ছে, প্রত্যেক বছরে সুদের হার প্রোভাইড করা আছে। তাহলে কত বছর সেই সুদটা ইনক্লুড হচ্ছে, 5 বছর ধরে। তাহলে 5 বছর ধরে 3.13% যদি সুদ হয়, তাহলে 5 বছরে টোটাল সুদের হার কত হবে, 5 বছরে 5 বছরে মোট সুদের হার, 5 বছরে টোটাল সুদের হার কত, 3.13% এর সাথে 5 গুণ করে দাও। তো 3.13% মানে 3 3 9, 1 10/3 ইন্টু 5% মানে 50/3%। এবার এখানে দেখো বলেছে যে 5 বছরে 7,000 টাকায় পরিণত হয়, মানে সুদে আসলে। এই 7,000 টাকা যেটা বলা আছে, এটা কিন্তু সুদ প্লাস আসলের ভ্যালু বলা আছে। তাহলে এখানে আমি ধরে নিই আসল এক্স টাকা, 5 বছর ধরে কত পার্সেন্ট সুদ, 50/3% সুদ। তাহলে সুদ আসল মিলিয়ে কত হবে, 100 প্লাস 50/3%। এর ভ্যালু কত বলা আছে, ভ্যালু বলা আছে 7,000 টাকা। তো এখান থেকে এক্স ইন্টু, এখান থেকে পার্সেন্টেজ উঠে গেলে নিচে চলে আসবে কত, নিচে চলে আসবে 100।
এখান থেকে ভেতরে ভেতরে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এখান থেকে পাবে কত 350/3 ইন্টু 1/100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 7000। এখান থেকে জিরো, এখান থেকে জিরো কাটলো, 35 দিয়ে কাটো, 35 2 70। এবার এখানে কোনাকুনি গুণ করে দিলে পেয়ে যাবে 3 20 60, আর এখানে ডবল জিরো 6000 টাকা। তো মূলধন কত ছিল, মূলধন ছিল 6000 টাকা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 3000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 6000 টাকা হলে তবে 4 বছরে মোট সুদ কত? তো এই টাইপের কোশ্চেন তোমাদের অলরেডি করানো হয়েছে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কোথায় ঘুরিয়ে দিয়েছে এখানে ভালোভাবে খেয়াল করো, যে 3000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত হয়েছে, 6000 টাকা, মানে 2 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো তোমাদের কোশ্চেন থাকতো এর আগে যে এত টাকা 2 বছরে দ্বিগুণ হলে তাহলে এত টাকা হতে কত বছর টাইম লাগবে। তো সেই অঙ্কই কিন্তু, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ আলাদা। তো এখানে দেখো, এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কি হচ্ছে, 2 বছরে টাকা দ্বিগুণ হচ্ছে। 2 বছরে কত গুণ হচ্ছে, 2 বছরে 2 গুণ হচ্ছে। তাহলে আরো 2 বছরের জন্য যদি আমি এটাকে ইনভেস্ট করি, তাহলে আরো 2 বছর, এই 2 গুণ কত হবে, 2 গুণ হয়ে যাবে 4 গুণ। তো এখানে দেখো বলেছে যে 4 বছরে মোট কত সুদ হবে সেটা বার করতে। তো 2 বছরে টাকাটা কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। তাহলে 2 বছর, সরি, পরবর্তী 2 বছরে হয়ে যাবে 4 গুণ। তাহলে টোটাল বছর কত, টোটাল বছর হলো 4 বছর। তাহলে 4 বছরে কত গুণ হয়েছে, 4 বছরে টাকাটা, প্রথম যে টাকাটা রাখা হয়েছিল তার 4 গুণ হয়েছে। তো প্রথম টাকা কত ছিল, প্রথম টাকা ছিল 3000 টাকা। তাহলে 4 বছর পরে কত টাকা হবে, এর সাথে 4 গুণ করে দাও, তো হয়ে যাবে সেটা 12000 টাকা। জানতে চাইছে যে 4 বছরে সুদ কত, তাহলে 4 বছরে সুদ হবে, 4 বছরে সুদ হবে কত, সুদ আসল 4 বছর পরে কত, 12000 টাকা। তার থেকে বিয়োগ করে দাও, আসল টাকা রেখেছিলে 3000 টাকা। তাহলে 4 বছরের সুদ কত, 12000 থেকে 3000 বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে 9000 টাকা, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। প্রতিদিন 7 ঘন্টা করে এ ও বি একা একটি কাজ সম্পূর্ণ করে, যথাক্রমে 6 দিন ও 8 দিনে। তবে প্রতিদিন 8 ঘন্টা করে দুজন একসঙ্গে কাজ করলে মোট কত সময় লাগবে? কোশ্চেনটা একটু মডারেট লেভেলের কোশ্চেন, কোশ্চেনটা ভালো। এখানে দেখো বলেছে, ফার্স্টে বার করে নাও যে এর একা কাজ করতে কত ঘন্টা সময় লাগে। এ এর একা সম্পূর্ণ কাজ করতে, একা সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করতে সময় সময় লাগবে কত ঘন্টা। এর ক্ষেত্রে দেখো প্রতিদিন কত ঘন্টা করে, 7 ঘন্টা করে কাজ করছে, এর কত টাইম লাগবে, 6 দিন টাইম লাগবে। তাহলে 7 ঘন্টা ইন্টু 6, তার মানে 6 7 42 ঘন্টা টাইম লাগবে এর সেই কাজটা কমপ্লিট করতে। একইভাবে বি এর একা সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে কত। বিয়েও কিন্তু প্রত্যেক দিন 7 ঘন্টা কাজ করছে এবং বিয়ের টাইম লাগছে 8 দিন, অর্থাৎ বিয়ের একা কাজটা কমপ্লিট করতে সময় লাগবে 7 × 8 56 ঘন্টা কিন্তু টাইম লাগবে। এবার এখান থেকে বার করে নাও যে এরা একসাথে যদি কাজ করে, কারণ এখানে বলেছে একসঙ্গে কাজটা করলে মোট কত সময় লাগবে যদি 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করে। তো ফার্স্টে আগে বার করে নাও এরা যদি একসাথে কাজ করে তাহলে টোটাল কত টাইম লাগবে। তো তার সূত্র কি, a ইন্টু বি বাই এ প্লাস বি, সূত্র অনেকবার পড়িয়েছি। তো এখানে দেখো এর কত ঘন্টা টাইম লাগছে, 42 ঘন্টা, ইন্টু বি এর টাইম লাগছে 56 ঘন্টা। 56 আর 42 যোগ করলে হবে 6 আর 2 8, 5 আর 4 যোগ করলে হচ্ছে কত, 9। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে 7 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 7 8 56, 7 দিয়ে কাটো, 7 একে 7, 4 7 কত 28, 14 দিয়ে কাটলে 3 14 42। তো টোটাল কত ঘন্টা টাইম লাগবে, 24 ঘন্টা টাইম লাগবে এ আর বি যদি একা কাজটা করে। কিন্তু প্রত্যেক দিন তাদের বলে দিয়েছে, বেঁধে দিয়েছে 8 ঘন্টা করে কাজ করে। তাহলে প্রতিদিন যদি তারা 8 ঘন্টা কাজ করে, প্রতিদিন 8 আওয়ার
করে কাজ করলে তাহলে দিন সংখ্যা কত হবে? দিন সংখ্যা, তো দিন সংখ্যা হবে 24 ঘন্টাকে 8 ঘন্টা দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে দিন সংখ্যা হবে 3 দিন। তো 3 দিন তাদের সময় লাগবে, যেটা আছে অপশন এ তে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি চৌবাচ্চায় এ পাইপ পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে 2 ঘন্টা এবং বি পাইপ দ্বারা ভর্তি হয় কত ঘন্টায়? 6 ঘন্টায়। যদি সকাল 10টায় এ পাইপ খোলা হয় এবং বি পাইপটাকে সকাল 11টায় খোলা হয়, তাহলে চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে? তো এখানে দেখো বলেছে এ পাইপ দ্বারা ভর্তি হতে টাইম লাগে কত ঘন্টা? 2 ঘন্টা। বি পাইপ দ্বারা ফিল হতে টাইম লাগে কত ঘন্টা? 6 ঘন্টা। দুটো পাইপই কিন্তু চৌবাচ্চাকে ভর্তি করছে, কেউ খালি করছে না। তো এখান থেকে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি পেয়ে যাবে 2 আর 6 এর লসাগু কত? 6। তো 6 হলো ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 6কে 2 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাচ্ছ 3, বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত? বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ এখান থেকে 1। এবার এখানে বলেছে দেখো এ পাইপটা কখন খুলেছে, কখন ওপেন করেছে। এখানে কোশ্চেনেই বলা আছে সকাল 10টায় এ পাইপটাকে ওপেন করেছে আর বি পাইপটাকে ওপেন করেছে সকাল 11টায়। তো 10টা থেকে 11টা এই যে 1 ঘন্টা টাইম, এই 1 ঘন্টা টাইম শুধুমাত্র এ পাইপটা খোলা ছিল এবং এ প্রত্যেক ঘন্টায় কত ইউনিট করে ফিল করবে, তার এফিসিয়েন্সি যেটা সেই ইউনিট ফিল করবে, অর্থাৎ 3 ইউনিট করে সে ফিল করবে। তাহলে 10টা থেকে 11টা পর্যন্ত এই 1 ঘন্টায় এ যদি 3 ইউনিট ভর্তি করে নেয়, তাহলে টোটাল ক্যাপাসিটি 6, তার থেকে 3 ইউনিট বিয়োগ করে দাও, তাহলে পড়ে থাকে কত ইউনিট? পড়ে থাকে 3 ইউনিট। মানে বাকি 3 ইউনিট কিন্তু এখনো সেই ট্যাঙ্কে খালি অবস্থায় আছে। এবার বি পাইপটা চালানো হচ্ছে ঠিক 11টা থেকে। তো বি পাইপটা যখন 11টা থেকে চলছে তখন এ পাইপও চলছে, তার সাথে বি পাইপও চলছে। তো এ পাইপের এফিসিয়েন্সি কত? 3, বি পাইপের এফিসিয়েন্সি কত? 1। তো এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি হলো 4 ইউনিট। অর্থাৎ এ আর বি 1 ঘন্টায় কত ইউনিট ভর্তি করতে পারে? ভর্তি করতে পারে তারা 4 ইউনিট। তো এ অ্যান্ড বি মানে 4 ইউনিট ভর্তি করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 ইউনিট ভর্তি করবে কত ঘন্টায়? 1 এর 4 ঘন্টায়। আর খালি ছিল কত? খালি ছিল আর 3 ইউনিট। তো 3 ইউনিট ভর্তি করবে কত ঘন্টায়? 3 এর 4 ঘন্টায় ভর্তি করবে। 3 এর 4 ঘন্টা মানে এর সাথে 60 গুণ করে দাও, তাহলে মিনিট পেয়ে যাবে। তো 4 দিয়ে কাটলে 4 15 60, 3 15 কত হচ্ছে? 45 মিনিট। তাহলে চৌবাচ্চাটা কখন ভর্তি হবে? তো 11টা পর্যন্ত তো এ পাইপ চলেছিল। তো 11টার পরে যখন এ আর বি দুটো পাইপ একসাথে চালানো হলো, তো 11টার সাথে আরো কত মিনিট টাইম লাগছে? 45 মিনিট। মানে 11টা বেজে 45 মিনিটে 11:45 AM এ কিন্তু সেই ট্যাঙ্কটা ফিল হয়ে যাবে, যেটা আছে দেখো অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। 90 কিলোমিটার বেগে ধাবিত একটি ট্রেন এবং ট্রেনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট, আচ্ছা এখানে একটুখানি মনে হচ্ছে না, ঠিক আছে। তো চলে আসো পরের কোশ্চেন। 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবিত একটি ট্রেনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 1 মিনিটে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তো এখানে সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর ট্রেন যখন কোনো একটা খুঁটি বা পোল বা কোনো একটা ব্যক্তিকে যখন অতিক্রম করবে তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। যখন কোনো একটা প্ল্যাটফর্ম বা ব্রিজকে অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেই ব্রিজ বা সেই প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকেও কিন্তু অতিক্রম করবে। এখানে আরেকটি জিনিস মাথায় রাখবে, দুটো ট্রেন যখন মুখোমুখি আসবে, তো এই ট্রেনের গতিবেগ যদি x কিলোমিটার পার ঘন্টায়, এই ট্রেনের গতিবেগ যদি y কিলোমিটার পার ঘন্টা হয়, তো এদের রিলেটিভ স্পিড সবসময় যোগ হবে x প্লাস y কিলোমিটার পার ঘন্টা হবে। আর সাপোজ ধরো কোনো একটা ট্রেন, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, এখানে প্রথম ট্রেনটা যাচ্ছে ধরো x কিলোমিটার পার ঘন্টা বেগে, দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে মনে করো y কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং x যেটা তার ভ্যালু মনে করো বেশি, মানে x গ্রেটার দেন y। তো সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে? x মাইনাস y কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের অঙ্কের ক্ষেত্রে এই 4টে নিয়ম মাথায় রাখলে
ইজিলি যে কোনো কোশ্চেন ট্রেনের অঙ্কের থেকে তোমরা করতে পারবে। এবার এখানে দেখো, এখানে স্পিড বলে দিয়েছে 90 কিলোমিটার/ঘন্টা। তো স্পিডের যে সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, সেই সূত্রে আমি এখানে অ্যাপ্লাই করছি। এখানে স্পিডের এখানে আমি লিখলাম 90 কিলোমিটার/ঘন্টা, একটু ফাঁকা জায়গায় রাখবো, কারণ যদি এই কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হয়, সেই কারণে আমি এই ফাঁকা জায়গাটা রাখি। এবার এখানে দেখো ডান সাইডে এখানে বলেছে যে ট্রেনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তো ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার, সমান দৈর্ঘ্য বিশিষ্ট প্ল্যাটফর্ম যেহেতু, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স হয়ে যাবে। তো এক্স প্লাস এক্স হয়ে গেল, এবং টাইম লাগছে কত? টাইম লাগছে 1 মিনিট। 1 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করে নেব। 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এখানকে লিখবো 60। এবার এখানে দেখো এই কিলোমিটার/ঘন্টাকে আমাদের কনভার্ট করতে হবে মিটার/সেকেন্ডে, যেহেতু এখানে 60 সেকেন্ড সমানের ডান সাইডে আছে। তো মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করো, 5-এর 18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ড হয়ে গেল। 18 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5×18 = 90, অর্থাৎ এখান থেকে পাচ্ছ 5×5 = 25 ইকুয়াল টু কত হচ্ছে? 2x/60। তো 2 দিয়ে 60কে কাটো, কত হচ্ছে? এখান থেকে হচ্ছে 30। তো এক্স এর ভ্যালু কত পাবে? এক্স এর ভ্যালু পাবে 750, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাই জানতে চাক না কেন একই দৈর্ঘ্য হবে, এবং সেটা হবে 750 মিটার, যেটা আছে অপশন নাম্বার সিতে। অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে কত? 10 কিলোমিটার/ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 45 কিলোমিটার অতিক্রম করে কত ঘন্টায়? 6 ঘন্টায়। স্রোতের গতিবেগ কত? একদমই ইজি কোশ্চেন। স্রোতের প্রতিকূলের মানে স্রোত যেদিকে হচ্ছে সেই স্রোতের দিকে কিন্তু যাচ্ছে, মানে নৌকার স্পিড, আমি সাপোজ বলছি নৌকার স্পিড যদি 10 কিলোমিটার/ঘন্টা হয়, স্রোত যদি 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে কত স্পিডে যাচ্ছে? এদের ডিফারেন্স যেটা হবে সেই স্পিডে, মানে 5 কিলোমিটার/ঘন্টা স্পিডে কিন্তু নৌকাটা আগের দিকে এগোচ্ছে। তো এখানে দেখো প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার? প্রতিকূলে যাচ্ছে 45 কিলোমিটার। তো ডিস্টেন্স 45, সেই একই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে টাইমের ভ্যালু, টাইম সমান কত? স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড। তো এখান থেকে ডিস্টেন্স কত? ডিস্টেন্স লিখলাম 45। স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তো নৌকার বেগের থেকে সবসময় স্রোতের বেগ মাইনাস হবে, তো স্রোতের বেগকে আমি ধরে নিলাম এক্স। তো এটা পেয়ে গেলাম। কত সময় লাগবে? তো সময়টাই দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 6 ঘন্টা, তো এখানে লিখলাম 6। এবার কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। এখানে 3 দিয়ে কাটলে 3 দিয়ে 6, 3 15 45, এখানে কোনাকুনি গুণ হলে হয়ে যাবে 15 ইকুয়াল টু 10 2 20 মাইনাস কত? 2x সমান এই সাইডে চলে আসলো, এদিকে 15 চলে গিয়ে 20 থেকে 15 বাদ গেলে হয়ে যাবে 5। এক্স এর ভ্যালু হয়ে যাবে 5/2 কিলোমিটার/ঘন্টা, মানে 2.5 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে স্রোতের বেগ, যেটা আছে অপশন এ তে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।